প্রথম দফা আপনারা প্রত্যেকেই জানেন 152টা কেন্দ্রে কার্যত ভোট হয়েছে। সেখানে দেখা গেছে কি কোনো হতাহতের খবর নেই, বুথ জ্যামিং এর খবর নেই, একদম শান্তিপূর্ণ। দু একটা ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট বলা চলে। কিন্তু এই যে শান্তিপূর্ণ ভোট হলো, কমিশনের কাছেও চ্যালেঞ্জ কি করে 142টা কেন্দ্রে আবারও শান্তিপূর্ণভাবে ভোট করাবে। কারণ কেন, দ্বিতীয় দফাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই প্রথম দফার প্রভাবটা এই দ্বিতীয় দফার উপর বা কোন দলের উপর কিরকম পড়বে আজকে আমরা জানতে এসেছি। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো স্যারের সাথে। কারণ কেন বলুন তো, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন কমিশন একের পর এক কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ কর্তাদের সাথে মিটিং করছে আজকে ধনধান্য স্টেডিয়ামে। তাদের কাছেও চ্যালেঞ্জ যে কি হবে 29 তারিখ, কিভাবে তারা করবে এই 152টার মতোই কি হবে। কারণ কেন, রক্তার্থপূর্ণ ভোট আমরা দেখে এসেছি আমাদের পশ্চিমবঙ্গে, সেই জায়গায় 142টাই চ্যালেঞ্জ আছে। 152টে কিন্তু কোনো রকম হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। স্যার, এই যে 152টা হয়ে গেছে, 142টা হবে, তার আগেই মানে কমিশনও মিটিং করছে, সবাই চাইছে যে এটা শান্তিপূর্ণভাবে কিভাবে করা যায়। কিন্তু এই 152টার প্রভাব 142টার উপরে কিভাবে পড়বে বা কোন দলের উপর কতটা পড়ছে, সেটা যদি আমাদেরকে একটু বলেন। দেখো, 152টার যে প্রভাব, সেই 152টার প্রভাব এক একজন এক একভাবে দেখতে চাইছে। ধরো, যারা বিজেপির সমর্থক তারা ভাবছে যে 152টা এত শান্তিপূর্ণ ভোট হয়েছে, তাহলে দ্বিতীয় পর্যায়েও পুরো শান্তিপূর্ণ হবে এবং আমরাই জয়ী হব। তৃণমূল কংগ্রেস মনে করছে যে 152তে আমরা এগিয়ে গেছি, ফলে এবার তো আমাদের গড় প্রেসিডেন্সি ডিভিশনে ভোট হবে, 24 পরগনা, কলকাতা, পূর্ব বর্ধমান, হাওড়া, ফলে আমরা এখানে অপ্রতিদ্বন্দ্বী। বাম কংগ্রেস সমর্থকরা ভাবছে যে আমরা আমাদের মতন একটা জায়গা তৈরি করতে পারবো। এবং তুমি যদি লক্ষ্য করে দেখো, তাহলে দেখবে সব রাজনৈতিক দল তার মতন করে কথা বলি আমরা সেটা চাইছে। মানে বিশ্বনাথ বাবু একটু যদি তার মতন মন মতন না হয়, তাহলে সঙ্গে সঙ্গে বলছে উনি খুব খারাপ। আবার তৃণমূল সমর্থকরা বলছে উনি খুব খারাপ। আবার বাম কংগ্রেস বলছে দাদা আপনি তো বিজেপির বা তৃণমূলের তামাক খেয়ে নিচ্ছেন। ফলে আরেকটি, আপনি সিপিএম এর লোক। হ্যাঁ, সিপিএম এর লোক। আমিও শুনেছি যে বিজেপি বলছে সিপিএম এর লোক আপনি, অনেকে বলছে তৃণমূলের লোক, আবার যারা সিপিএম এর লোক তারা বলছে বিজেপির লোক। মানে আপনি কার লোক, ওনারা কনফিউজ। যেটা বলার তোমাকে, এর বাইরেও যুক্তি দিয়ে বুঝতে চান কিছু লোক, মানে আবেগে না ভেসে যুক্তির উপর দাঁড়িয়েও কিছু লোক কিন্তু বিচার বিশ্লেষণ করতে চান। এইবার আমি তোমার কাছে সেটাই আজকে রাখবো, একেবারে 100% যুক্তির উপর দাঁড়িয়ে রাখবো। দেখো, প্রথম পর্যায়ের নির্বাচনটা ইলেকশন কমিশন যখন কন্ডাক্ট করছে, তখন এসআইআর এ ইলেকশন কমিশন সমালোচিত, সুপ্রিম কোর্টে সমালোচিত, প্রায় কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে ভিলেন বানিয়ে দিয়েছিল। আজকে প্রথম পর্যায়ে 152টা বিধানসভা কেন্দ্রের নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে আনপ্রেসিডেন্টেড ওয়েতে করাতে, আজকে দ্বিতীয় পর্যায়ে যখন নির্বাচন হতে যাচ্ছে, ইলেকশন কমিশন হিরো। মানে জিরো থেকে হিরোর এই ট্রান্সফরমেশনটা প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে ঘটে গেছে। যে ইলেকশন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, ইলেকশন কমিশনকে কার্যত ভিলেন বানানো হয়েছিল, সেই ইলেকশন কমিশন কিন্তু প্রথম পর্যায়ে শান্তিপূর্ণ নির্বাচন করে কিন্তু তারা আজকে হিরো। এই প্রথম পরিবর্তনটা তুমি দেখতে পেলে। দ্বিতীয় পরিবর্তনটা কি, যে দেখো, প্রথম ফেজিংটার মধ্যে অনেকেই অভিযোগ করেছিল যে প্রথম পর্যায়ের যে উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল হয়ে একদম পূর্ব মেদিনীপুর পর্যন্ত চলে আসা প্রথম পর্যায়ে, তার মধ্য দিয়ে একটা ডিজাইন আছে। বিজেপি যে আসনগুলো 2021-এ যেখান থেকে বেশি পেয়েছিল, সেই জায়গাটাকেই প্রথম পর্যায়ে আনা হয়েছিল, যাতে প্রথম পর্যায়ে ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে ভালো নির্বাচন করে দ্বিতীয় পর্যায়ের ভোটারদের প্রভাবিত করা যায়। এটা কিন্তু বিজেপি সফল। প্রথম পর্যায়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার মধ্য দিয়ে
এবং বিরাট সংখ্যক মানুষের অংশগ্রহণের ফলে বিজেপি কিন্তু আত্মবিশ্বাসী এবং তারা কিন্তু সমস্ত মানে যে প্রেসিডেন্সির জন্য যেটা তৃণমূলের দুর্গ ২ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর নদিয়া, এগুলো তৃণমূল কংগ্রেসের দুর্গ। এখানেও কিন্তু বিজেপি একটা পরিবর্তনের হাওয়া বইয়ে দিতে পেরেছে। ফলে বিজেপির উদ্দেশ্য ছিল প্রথম পর্যায়ের ফেজিংটাই এমন করে করা যেখানে বিজেপির দুর্গ, মানে বিজেপি তুলনামূলক ভালো রেজাল্ট করেছিল ২১-এ ২৪-এর লোকসভাতে, যেখান থেকে বিজেপি আসন পেতে পারে সেই সমস্ত জায়গায় প্রথম পর্যায়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার ফলে বিজেপি এই প্রত্যয়টা তার কর্মী সমর্থকদের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছে যে পরিবর্তন হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জায়গা থেকে যদি দেখো, তাহলে তৃণমূল কংগ্রেস অঙ্কটা ঠিক বুঝে উঠতে পারছে না। যে তৃণমূল কংগ্রেসও খুব ভালো করে জানে যে প্রথম পর্যায়ের যে ভোট হয়ে গেছে সেখানে তুলনামূলক তাদের অবস্থা খারাপ। কারণ পূর্ব মেদিনীপুরে নিশ্চয়ই কোনো তৃণমূল কংগ্রেস কর্মী বলবে না যে আমাদের অবস্থা খুব ভালো। তৃণমূল কোনো কর্মী নিশ্চয়ই বলবে না দার্জিলিং এ আমাদের অবস্থা খুব ভালো। তৃণমূল কংগ্রেসের খুব মানে কট্টর কর্মী নিশ্চয়ই বলবেন না যে মালদাতে আমাদের অবস্থা খুব ভালো। ফলে সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস প্রথম পর্যায়ে যতই দাবি করুক না কেন, কিন্তু তারা মানে বুঝে উঠতে পারছে না কতটা আসন পেয়েছি অ্যাকচুয়ালি, এবং এত ভোট পড়ার কারণটা কি। ধরো এটা আমরা দেখে অভ্যস্ত যে বেশি পরিমাণে ভোট সংখ্যালঘু মুসলমানরা দেয়। লাস্ট কয়েকটা নির্বাচনে বেশি সংখ্যক ভোট মুসলমানরা দিয়েছেন, অতিরিক্ত সুইং করেছেন। জানিয়ে দেখবে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলই বিশেষ করে বিজেপি বলে হিন্দুরা তো ঘুমিয়ে থাকে, ভোট দেয় না। বিশেষ করে শুভেন্দু অধিকারী প্রায়ই বলতেন যে মুসলিমরা কিন্তু সবাই ১০০তে ১০০ জন ভোট দেয়, আপনারা দুপুরবেলা হিন্দুরা জেগে উঠুন, আপনারা ঘুমিয়ে পড়বেন না, ভোটের দিনে গিয়ে আসুন, পান্তি ভাত খেয়ে শুয়ে পড়েন, এই ধরনের কথাও শুভেন্দু অধিকারী বারবার বলেছে। এইবার বিপুল সংখ্যক যে ভোট হয়েছে তাতে দেখা যাচ্ছে হিন্দু মুসলিম ভোটের পার্সেন্টেজের তফাৎ ওই 1.3% মতো। কিন্তু টোটাল ভোটারের জায়গা থেকে যদি দেখি, টোটাল পার্সেন্টেজ মুসলিমরা 1.3% বেশি দিয়েছে ভোট হিন্দুদের থেকে, কিন্তু টোটাল হিন্দু মোট হিন্দু ভোটারের সংখ্যা কিন্তু অনেক বেশি। অর্থাৎ গতবারের থেকে যে ২৪ লক্ষ অতিরিক্ত মানুষ ভোট দিয়েছে, মনে রাখবেন তার মধ্যে আহ, ওই ফেজে অন্তত পক্ষে ৬৩ লক্ষের মধ্যে অন্তত পক্ষে ২৫ লক্ষ ছিল মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ২ বা ততোধিক নামের ভোটার। তার এই ২৫ লক্ষ বাদ দেওয়ার পরেও ২৭ লক্ষ অতিরিক্ত ভোট দিয়েছে, মানে অ্যাকচুয়ালি ট্রু টার্মে ৫২ লক্ষ লোক ফার্স্ট ফেজে বেশি ভোট দিয়েছে। এই ৫২ লক্ষ ভোটে আমরা কনস্টিটিউয়েন্সি ধরে ধরে আপনাদেরকে আলোচনা করেছি যে হিন্দু এলাকাতেও যেমন ভোট পড়েছে, মুসলিম এলাকাও তেমনি পড়েছে, মিশ্র এলাকাতে সবচেয়ে বেশি পড়েছে, এবং হিন্দু বুথগুলোতেও যেমন ভোট বেশি পড়েছে তেমনি মুসলিম এলাকাও বেশি ভোট পড়েছে। ইন টার্মস অফ হিন্দু ভোট, মানে মোট হিন্দু ভোট কিন্তু বেশি পড়েছে। তাহলে এখান থেকেই মানে তৃণমূল কংগ্রেস প্রথম ফেজের পরে বুঝে উঠতে পারছে না যে এই অতিরিক্ত হিন্দু ভোট, অতিরিক্ত মুসলিম ভোট তৃণমূলের পক্ষে যায়, কিন্তু অতিরিক্ত হিন্দু ভোটটা কি তৃণমূলের পক্ষে যাবে, নাকি অতিরিক্ত হিন্দু ভোটটা পরিবর্তনের জন্য বিজেপির পক্ষে যাচ্ছে। ফলে এই জায়গা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা ধোঁয়াশার জায়গা। আবার উল্টো দিকে যদি দেখি যে বেশ মানে এই প্রেসিডেন্সি ডিভিশনে ২ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এই জায়গাগুলোতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে ২০২৪-এর লোকসভা নির্বাচনের নিরিখে এই প্রেসিডেন্সি ডিভিশনের বিজেপি মাত্র ১৪২টা আসন, যেখানে ভোট হবে দ্বিতীয় দফায়, মাত্র ২৭টা আসনে এগিয়ে ছিল, ২৭টা আসন। এবং মনে রাখবে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ৩১টি, হাওড়ার ৩২টি, পূর্ব মেদিনীপুরের হাওড়া ১৬টি, পূর্ব মেদিনীপুরের
16টি আসন এবং কলকাতার 11টি, এই নিয়ে 74টি আসন আছে। এই 74টি আসনে বিজেপি কিন্তু মানে কখনোই বিধানসভা নির্বাচনে একটি আসনেও এগিয়ে থাকেনি, মানে কখনোই জয়ী হয়নি। ফলে সেই জায়গা থেকে দেখতে গেলে বিজেপির কাছে চ্যালেঞ্জ যে দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে কিছু অন্তত পাওয়া, হাওড়া 16টি আসন, পূর্ব বর্ধমানে 16টি আসন বা কলকাতা 11টি, এই 74টি আসন থেকে কিন্তু খাতা খুলতে হবে। খাতা খোলাটা কিন্তু সবচেয়ে বড়। আর তৃণমূলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে কোনো মূল্যে আহ, এই দুর্গকে আটকে রাখা। মানে যদি তৃণমূল কংগ্রেস এই দুর্গ অটুট রাখতে পারে তাহলে ডেফিনেটলি তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ আসন পাবে। এখন এই প্রথম পর্যায়ের ফলাফলের পরে বিজেপি স্ট্র্যাটেজিক কতগুলো চেঞ্জ করেছে। যেমন বিজেপি মোদি অমিত শাহ আরো উদ্যমে প্রচার করছেন। মনে রাখবেন মোদি অমিত শাহ যেভাবে প্রচার করছেন তাদের নিজেদের রাজ্য গুজরাটেও জীবনে কোনোদিন এই প্রচার করেননি। তারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এই লেভেলে এত পরিশ্রম, এত সংখ্যক মানে রোড শো বা মিটিং তারা কখনোই করেননি। এটা ব্যতিক্রমী। পাশাপাশি প্রায় 16 জন চিফ মিনিস্টার কিন্তু এসছেন, তারা বিভিন্ন জায়গায় প্রচার করছেন। বিজেপির স্ট্র্যাটেজি এখন কি, একেবারে হিন্দু শুধু এলাকায় প্রচার নয়, হিন্দুদের মধ্যেও মৈথিলি ভাষায় যারা আছেন তাদের জন্য মৈথিলি ভাষার যারা গায়ক তাদেরকে আনছেন। আবার কোথাও মিথিলা বলে একজন মেয়েকে এনেছেন, গায়িকা, তাকে দিয়ে প্রচার করছেন। মানে যেখানে মারোয়ারি সম্প্রদায়ের মানুষ আছে, কিষান গায়ক আছেন, তাকে দিয়ে প্রচার করছেন। মানে বিহারি ইয়ে, তারপরে মনোজ তিওয়ারিকে দিয়ে প্রচার করাচ্ছেন। বিজেপি কিন্তু হিন্দুদের মধ্যেও যে বিশেষ বর্গগুলো আছে তাদের কনটেক্সটে কিন্তু প্রচার করছে। একেবারে মাইক্রো লেভেলে আরএসএস ইনক্লুশন সক্রিয় হয়েছে। এই পর্যায়ে, মানে আগের পর্যায়ে যেমন বিজেপির রাজবংশী কমিউনিটির ভোটার ছিল, গোর্খা কমিউনিটির ভোটার ছিল, এই এই পর্বে কিন্তু তাদের বাগদি কমিউনিটির ভোটার ছিল। আর অবশ্যই ইয়েতে আপনার গিয়ে পুরুলিয়াতে পুরুলিয়াতে ছিল, এক সেকেন্ড, পুরুলিয়াতে মাহাতো কমিউনিটির ভোটার ছিল। এই পর্বে কিন্তু দ্বিতীয় পর্বে কিন্তু কেবলমাত্র মতুয়া সম্প্রদায় হলো তাদের মানে কোর ভোট ব্যাংক। ফলে এই পর্যায়ে বিজেপি চাইছে যে অবাঙালি ভোট ব্যাংকটা, যে প্রায় 70টা বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে এই পর্বে প্রায় 35টা বিধানসভা কেন্দ্র আছে, ব্যারাকপুর সাব ডিভিশন, হাওড়া থেকে শুরু করে যে কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে যে অবাঙালি ভোট ব্যাংকটা আছে সেই ভোট ব্যাংকটাকে ধরতে চাইছে বিজেপি। ফলে একদম স্পেসিফিক্যালি অবাঙালি ভোট ব্যাংকটার দিকে তাকিয়ে যে রাজ্যের মুখ্যমন্ত্রী, ধরুন মহারাষ্ট্র থেকে মুখ্যমন্ত্রী এসছেন এখানে, গুজরাট থেকে এসছেন, আসাম থেকে এসছেন, বিহার থেকে এসছেন, একের পর এক মুখ্যমন্ত্রীরা এসছেন, তাদের নিজেদের যে ভোটার তাদেরকে কিন্তু প্রভাবিত করবার চেষ্টা করছেন। ফলে স্ট্র্যাটেজিক্যালি কিন্তু অবস্থান পরিবর্তন হয়েছে। এতে কিন্তু কয়েকটা আসন যেগুলো মনে হচ্ছিল যে যেন বিজেপি এখানে কিছুই করতে পারবে না, একটা কন্টেস্ট তৈরি করতে পেরেছে বিজেপি। যেমন কলকাতার বুকে জোড়াসাঁকো আমরা জানতাম কেবলমাত্র লড়াইয়ের মধ্যে আছে, কিন্তু লাস্ট 48 ঘন্টার মধ্যে কিন্তু রাসবিহারী কেউ লড়াইয়ের মধ্যে এনেছে বিজেপি, তার নির্বাচনী স্ট্র্যাটেজি চেঞ্জ করে। এবং রাসবিহারীর সাথে সাথে মানিকতলাকে এনেছে। একইভাবে আমরা যদি দেখি যে সন্তোষ পাঠক যেখানে লড়াই করছেন চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র, সেখানেও কিন্তু একটা লড়াইয়ের মধ্যে নিয়ে এসছেন। আর এদিকে শ্যামপুকুরের কেউ কিন্তু লড়াইয়ের মধ্যে এনেছেন। আবার একইভাবে আপনারা যদি লক্ষ্য করেন অবাঙালি যে এলাকাগুলোর মধ্যে, সেই এলাকাগুলোর মধ্যে নোয়াপাড়া থেকে শুরু করে ভাটপাড়া তো আগেই তাদের প্রভাব তারা তৈরি করতে পেরেছিলেন। জগদ্দল বিশেষ করে আমি বলবো যে জগদ্দল, ব্যারাকপুর, এইরকম জায়গায় কিন্তু তারা একটা প্রভাব তৈরি করতে পেরেছেন। কলকাতার কাছাকাছি যদি দেখেন বরানগরে একটু প্রভাব আগের থেকেই ছিল, কিন্তু এবার নতুন করে পানিহাটিতে কিন্তু একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি, যেখানে অভয়ার মা লড়াই করছে সেখানে কিন্তু, ফলে একটা কিন্তু প্রভাব আমরা কিছু সেখানে পরিষ্কার লক্ষ্য করতে পারছি।
আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, হাওড়া কার্যত বলা যায় কখনোই বিজেপির সহায়ক জায়গা নয়, কিন্তু অবাঙালি এলাকাতে বিজেপি যথেষ্ট মানে প্রচার কিন্তু করেছে। অমিত শাহ রোড শো, প্রধানমন্ত্রী অমিত শাহ রোড শো কিন্তু যথেষ্ট প্রভাব তৈরি করেছে। যে রুদ্রনীল অনেকটা পিছিয়ে ছিল, অমিত শাহ শোর পরে কিন্তু রুদ্রনীলের যে শিবপুর কেন্দ্র সেটা কিন্তু রীতিমতন হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা তৈরি করতে পেরেছে। হাওড়াতে ৩টে সিটের কিন্তু লড়াই খুব জবরদস্তি হওয়ার সম্ভাবনা আছে। একটা শিবপুরের যেমন আমি বললাম, তেমনি ভাবে উত্তর হাওড়া আর বালিতে যদি এগুলো অনেকটাই বালিতে নির্বাচন নির্ভর করবে যে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে কিনা। দক্ষিণ ২৪ পরগনায় একমাত্র গোসাবাই মনে হচ্ছিল কেবল লড়াইয়ের জায়গা তৈরি করেছে, কিন্তু মানে যদিও দক্ষিণ ২৪ পরগনায় যেভাবে ভয় ভীতি সন্ত্রাসের বাতাবরণ ইলেকশন কমিশনই স্বীকার করে নিয়েছে ভিডিও আপলোড করে, ফলে শেষ পর্যন্ত ভয় ভীতি সন্ত্রাসের মধ্য দিয়েই নির্বাচন যদি হয় তাহলে কোনোটাতেই সুরক্ষিত নয়। কিন্তু যদি ভয় ভীতি সন্ত্রাস যদি ইলেকশন কমিশন মিনিমাইজ করতে পারে তাহলে কিন্তু বেশ কয়েকটা আসন অন্ততপক্ষে লড়াইয়ের জায়গা তৈরি করতে পেরেছে, যেটা একতরফা চলছিল দক্ষিণ ২৪ পরগনায়। সেখানে কিন্তু একটা লড়াইয়ের বার্তা অন্তত দিতে পেরেছে, যেমন গোসাবাতে দিতে পেরেছে, বাসন্তীতে দিতে পেরেছে, সাগরে দিতে পেরেছে। এদিকে ইয়েতে কলকাতার নিকটবর্তী যেখানে রূপা গাঙ্গুলি লড়াই করছেন সোনারপুর দক্ষিণ, সেখানে একটা লড়াইয়ের বার্তা দিতে পেরেছেন। বেহালা পূর্বতে একটা লড়াইয়ের জায়গা তৈরি করতে পেরেছেন। ফলে বেশ কিছু আসনে কিন্তু অন্ততপক্ষে লড়াইয়ের ক্ষেত্রটা কিছুটা প্রশস্ত করতে পেরেছে দক্ষিণ ২৪ পরগনাতে বিজেপি। ক্যানিং পশ্চিমেও যদি ভালো নিরাপত্তা দিয়ে ভোট হয় তাহলে কিন্তু ক্যানিং পশ্চিমেও কিন্তু হিন্দু ভোটের পোলারাইজেশন যে লেভেলে হয়ে আছে সেটা কিন্তু যথেষ্ট বিজেপির পক্ষে স্বস্তিদায়ক হতেও পারে। কি একইভাবে পূর্ব বর্ধমানের মানে যে কেন্দ্রগুলো কয়েকদিন আগে পর্যন্ত আমরা বিচার করতে পারিনি, প্রথম পর্বে নির্বাচনের মানে উল্লাস উচ্ছ্বাস এবং বিজেপির প্রচারের স্ট্র্যাটেজি পরিবর্তনের ফলে আহ, একাধিক কেন্দ্রে কিন্তু বিজেপি লড়াইয়ের জায়গা তৈরি করতে পেরেছে বলেই খবর। যদি শান্তিপূর্ণ নির্বাচন হয়, সবাই যদি ভোট দেয় প্রথম পর্বের মতন, তাহলে কিন্তু মানে কাটেকা লড়াই হতে পারে। এক মানে কাটোয়াতে হতে পারে, কালনাতে হতে পারে, পূর্বস্থলী দক্ষিণে হতে পারে, বর্ধমান শহরে হওয়ার সম্ভাবনা আছে, আর মন্তেশ্বরে আছে। মন্তেশ্বর বারবার বলছি, মন্তেশ্বরেরটা নতুন করে অ্যাড হলো, তার কারণ এর আগে মন্তেশ্বরের কথা কিন্তু কখনোই আমরা জানিনি, কিন্তু সম্প্রতি মন্তেশ্বরের কিন্তু একটা লড়াইয়ের জায়গা কিন্তু তৈরি করতে পেরেছে। এবার যে ক্ষোভ অসন্তোষ নিয়ে মতুয়া সম্প্রদায়ের ভোট নিয়ে কথা বলছিল, প্রধানমন্ত্রী আজকে যেভাবে আসলেন এবং মতুয়াগড়ের ঠাকুরনগরে সভা করলেন, প্রায় সমস্ত গোষ্ঠীগুলোকে একসাথে করতে পেরেছেন। তাতে কিন্তু মনে হচ্ছে যে মতুয়াদের ভোটটা বিজেপির পক্ষে অটুট থাকবে, মানে যে স্প্লিট হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছিল। কারণ গাইঘাটাতে প্রায় ২৬,০০০ লোক মানে মতুয়া সম্প্রদায়ের লোকের নাম কিন্তু বাদ গেছে অ্যাডজুডিকেশনের পরে। আহ বনগাঁ উত্তর দক্ষিণ আহ এখানেও কিন্তু যথেষ্ট নাম বাদ গেছে। আর উপনির্বাচনে আপনারা জানেন বাগদাতে তৃণমূল হেরে গেছিল। সেই জায়গা থেকে বিচার করে যদি আমরা দেখি তাহলে কিন্তু একটা লড়াইয়ের ক্ষেত্র কিন্তু তৈরি করতে পেরেছে এই জায়গাগুলোতে। এবং মানে গত ৭ দিনের মধ্যে কিন্তু কিছুটা কিছুটা চেঞ্জ বিজেপি অন্তত করতে পেরেছে। আমি ব্যারাকপুর সাব ডিভিশনের কথা বললাম, বনগাঁ সাব ডিভিশনের কথা বললাম। এবার কৃষ্ণনগর জায়গা, অর্থাৎ আহ, যদি আমরা নদিয়ার দিকে তাকাই তাহলে নদিয়া কিন্তু দক্ষিণ নদিয়াতে কিন্তু যে আসনগুলো ২০২১-এ বিজেপি পেয়েছিল, উপনির্বাচনে হেরে গেছিল, তার এখন কিন্তু আবার পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে। কারণ এই কারণে বলছি যে তুমি জানো নদিয়াতে একাধিক বিজেপির প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ ছিল, কল্যাণী থেকে শুরু করে কৃষ্ণনগর উত্তরে প্রার্থী নিয়ে বিরাট ক্ষোভ বিক্ষোভ। শেষ পর্যন্ত ভোটটা কিন্তু সিম্বলে হচ্ছে বলেই কিন্তু মনে হচ্ছে। তৃণমূলেরকে যারা ভোট দিচ্ছেন তারা তৃণমূলের সিম্বল দেখেই ভোট দিচ্ছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সিম্বল দেখেই ভোট দিচ্ছেন। বিজেপিকে যারা ভোট দিচ্ছেন তারা কিন্তু একেবারে সরাসরি আমি তোমায় বলতে চাই নরেন্দ্র মোদী এবং পদ্মফুল চিহ্ন দেখেই ভোট দিচ্ছেন, ফলে সিম্বলে ভোট হচ্ছে, এটা খুব পরিষ্কার করে তোমাকে বলতে চাই। এবং এই পর্যায়ের তাহলে স্ট্র্যাটেজিক পরিবর্তন হচ্ছে। আরেকটা জিনিস আমার যেটা মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কনফাইন করে রাখার যে উদ্যোগ বিজেপি প্রথম থেকে নিয়েছিল, যে শুভেন্দু অধিকারীকে কেন আহ, ভবানীপুরে লড়াইয়ের মধ্যে নিয়ে যাচ্ছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ বেলায় যাতে কনফাইন করতে পারি, সেটা কিন্তু বিজেপি অনেকটাই সফল হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভবানীপুরে অনেক কনসেন্ট্রেশন করছেন, অনেক বেশি সময় ব্যয় করছেন। ভবানীপুরেই থাকবেন যেভাবে তার কর্মসূচি দেখা যাচ্ছে। সেইটা কিন্তু শেষ বেলায় আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একটা গুরুত্বপূর্ণ নেত্রী এবং যার মুখের উপর ভিত্তি করে তৃণমূল ভোট পায়, তাকে যে আটকে রাখার যে কৌশল, সেটা কিন্তু বিজেপি সফল হয়েছে বলেই আমার মনে হয়। এবং একই সাথে তোমায় বলতে চাই যে সিম্বলিক প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, সেই সিম্বলিক প্রচারটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নরেন্দ্র মোদী কেড়ে নিয়েছেন, ছিনিয়ে নেওয়া যেটাকে বলে। তাহলে দুটো দুটো আমি উদাহরণ দিতে চাই। এই যে গঙ্গা বক্ষে সকালবেলা গিয়ে উনি গঙ্গার সৌন্দর্য উপভোগ করলেন এবং তিনি সেটাকে বললেন যে যে গঙ্গার সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আছে। এটা এক ঢিলে তিন পাখি মারা। একটা হলো বাংলা সংস্কৃতির সাথে নিজেকে সম্পৃক্ত করা। দ্বিতীয় যেটা হলো যে পুরো অ্যাটেনশনটা, মানে তিনি কতটা বাংলার সাথে সম্পৃক্ত সেটা বোঝাতে তিনি চেয়েছেন। আর থার্ড যেটা হলো যে প্রচারের মধ্যে কেন্দ্রবিন্দু হয়ে থেকেছেন। একইভাবে ঝালমুড়ি খাওয়া আরেকটা প্রতীকী মানে প্রচার, যেটা কিন্তু মানে আমি মনে করি যে এই নির্বাচনে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা যায় পেটেন্ট ছিল, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পেটেন্ট ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পেটেন্টটাকে কিন্তু নরেন্দ্র মোদী ব্যবহার করেছেন বা নরেন্দ্র মোদী শুষে নিয়েছেন। ফলে ঝাল খেলেন মোদী, তার ঝাল লাগলো মমতার। এই যে বক্তব্যটা মোদী পরে কাউন্টার করলেন, তাহলে মোদ্দা কথা যেটা বলতে চাইছি যে সিম্বলিক প্রচারগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করতেন বা যেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাম্পিয়ন ছিলেন, সেই সিম্বলিক প্রচারগুলো কিন্তু ক্রমশ মমতার থেকে সরে গিয়ে এবার মোদির দিকে গেছে। এটাও কিন্তু একটা জিনিস বলতে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু স্যার এই ঝালমুড়ির দোকান গিয়ে মানুষ ঝালমুড়ি খাওয়ার একটা হিড়িক পড়েছে। ঠিক তেমনই স্যার গঙ্গাবক্ষে ঘোরার, এমনকি কুণাল ঘোষকেও দেখলাম তিনি গঙ্গাবক্ষে ঘুরে একটা ছবি পোস্ট করে দিয়েছেন। তার মানেটা কি? তার মানে ন্যারেটিভ, এর আগে ন্যারেটিভটা তৈরি করছিলেন ইয়ে এর আগে ন্যারেটিভ তৈরি করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদি তাকে রেসপন্স করতে হচ্ছিল। এবার ন্যারেটিভ মোদি তৈরি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে রেসপন্স করতে হচ্ছে। দিস ইজ দ্য চেঞ্জ দ্যাট হ্যাজ টেকেন প্লেস। এই এই পরিবর্তনটা কিন্তু স্পষ্ট প্রথম ফেজের থেকে দ্বিতীয় ফেজে যদি যাই। ফলে বহু ক্ষেত্রে কিন্তু ন্যারেটিভটা তৈরি করছে, কিন্তু এবার এই প্রথম আমি দেখলাম যে বহু ক্ষেত্রেই মোদি অমিত শাহরা যার উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হচ্ছে। দেখো শেষ পর্যন্ত ইলেকশন কমিশন কতটুকু সেকেন্ড ফেজের নিরাপত্তা দিতে পারবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং একই সাথে তোমায় বলতে চাই, ফার্স্ট ফেজে যে ধরনের ইয়ে ছিল, অর্গানাইজেশন বিজেপির মিনিমাম লেভেলে প্রেজেন্স ছিল, তুমি কোচবিহারে গেলেও বিজেপির কর্মী সমর্থক পেয়েছো। তুমি পূর্ব মেদিনীপুর পর্যন্ত যদি আসো, প্রত্যেক জেলাতে দেয়ার ওয়াজ অর্গানাইজেশনাল প্রেজেন্স। কিন্তু সেকেন্ড ফেজে কিন্তু অর্গানাইজেশনাল প্রেজেন্স বিজেপি সেই অর্থে নেই। ফলে দক্ষিণ চব্বিশ পরগনা তো কার্যত নেই, পূর্ব বর্ধমানেও নেই। ফলে শেষ পর্যন্ত হাওয়া কাজ করে কিনা, পরিবর্তনের হাওয়া কাজ করে কিনা, যদি সংগঠন ছাড়া খুব কমই পশ্চিমবাংলায় ভোট হয়েছে। এমনকি 2011 সালে সিপিএম যে 62টা আসন জিতেছিল, সেই কেশপুর থেকে শুরু করে গড়বেতা থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু অর্গানাইজেশন দিয়ে জিতেছিল। এবং কলকাতার কাছে ক্যানিং পূর্ব যে জিতেছিল, সেটাও জিতেছিল কিন্তু মূলত অর্গানাইজেশনের উপর ভিত্তি করে সিপিএম 62টা আসন জিতেছিল। 21-এ সবাই জানতো পরিবর্তন হবে, তারপরেও ওই গড়বেতার লোক কিন্তু, কেশপুরের লোক কিন্তু, আরামবাগের লোক কিন্তু, গোঘাটের লোক কিন্তু, বা মানে ক্যানিং পূর্বের লোকরা কিন্তু বিশ্বাস করতে পারেনি বা তাদেরকে বিশ্বাস করতে দেওয়া হয়নি সিপিএম এর সংগঠন দিয়ে এনে তাদেরকে ভোট করিয়ে কিন্তু 11-তে। ফলে সংগঠন শেষ পর্যন্ত পশ্চিমবাংলায় বারবার দেখেছি কথা বলে। ফলে মানে সেকেন্ড ফেজের নির্বাচন যেখানে বিজেপির কোনো সংগঠন নেই, ফলে সেই রকম একটা জায়গায় একমাত্র বনগাঁ সাব ডিভিশন বা তোমার রানাঘাট সাব ডিভিশন বাদ দিলে সেই অর্থে কোনো সংগঠন নেই। সংগঠন ছাড়া শুধু হাওয়া, তার উপর ভিত্তি করে কি সত্যি পরিবর্তনটা সম্পূর্ণ করতে পারবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। তৃণমূল চাইবে যে তার যে গড়, সেকেন্ড ফেজ হলো তৃণমূলের গড়, সেই গড়ে যাতে সে 142টা আসনের মধ্যে অন্তত 120টা আসন তুলে নিতে পারে। অন্যদিকে বিজেপি চাইবে যে লোকসভা নির্বাচনের নিরিখে 27টা সেগমেন্টে আমি এগিয়েছিলাম, সেখান থেকে আমার আসন যাতে অন্তত 40, 42 বা 50-এ নিয়ে যেতে পারি, তাহলে কেল্লা ফতে। হ্যাঁ, মানে দিনের শেষে কিন্তু আমি তোমায় বলছি যে ফার্স্ট ফেজের পরে যদি তুমি প্রচারের ধরন দেখো, বিজেপি পরিবর্তন করেছে।
বিজেপি ন্যারেটিভ তৈরি করেছে, তৃণমূল তাকে অ্যান্সার করতে হয়েছে। যেভাবে শান্তিপূর্ণভাবে প্রথম পর্যায়ে নির্বাচন হয়েছে, ফলে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা সমেত বিস্তীর্ণ অঞ্চলের মানুষের মধ্যে একটা ভরসা তৈরি হয়েছে যে হ্যাঁ, আমিও গিয়ে ভোট দিতে পারি শান্তিপূর্ণভাবে। শেষ পর্যন্ত পারবে কিনা, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, আই হ্যাভ ডাউট। কারণ ইতিমধ্যে ইলেকশন কমিশন নিজেই আজকে যে ভিডিও ভাইলেট, মানে তোমার ভিডিও পোস্ট করেছে, তাতে কিন্তু ইলেকশন কমিশন নিজেই বলছে যে রাতে বাইক বাহিনী গিয়ে কিভাবে গ্রামের পর গ্রাম তাণ্ডব চালাচ্ছে। ফলে শেষ পর্যন্ত যদি নিরাপত্তার সাথে নির্বাচনটা হয়, আমি তোমাকে যে কথাটা বলেছিলাম যে মানে বিরাট সংখ্যক মুসলমানরা ভোট দিলে, মাইনরিটি কমিউনিটির ভোট পার্সেন্টেজ বাড়লে ফল কি হয় আমরা জানি, তৃণমূলের পক্ষে যায়। কিন্তু মেজরিটি মানুষ, মানে মেজরিটি হিন্দুরা যদি বেশি ভোট দেয়, তাহলে রিয়াকশন কি হবে, তার ফল কি হবে, সেটা কিন্তু আননন। বিজেপি দাবি করছে যে অধিক সংখ্যক হিন্দুরা যেহেতু ভোট দিয়েছে, তার ফল আমাদের পক্ষে যাবে। ফলে সেকেন্ড ফেজেও যদি অধিক সংখ্যক হিন্দুরা ভোট দেয়, তার ফল পরিবর্তনের পক্ষে যাওয়ার যে একটা সম্ভাবনা আছে, সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না।